হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। এসএসসি এমটিএস পরীক্ষার জন্য জিকে ক্লাসের আজ আমাদের হচ্ছে 33 নাম্বার জিকে ক্লাস। আজকের ক্লাসে আমরা করব 22/10/2021 অর্থাৎ 2021 সালের 22শে অক্টোবর পরীক্ষা হওয়া ফার্স্ট শিফটের প্রশ্নোত্তর, যেখানে 25টা জিকে থেকে প্রশ্ন এসেছিল। সেই 25টা প্রশ্ন আজ আলোচনা করব। তো অবশ্যই সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো, প্রত্যেক দিন ক্লাসগুলো অ্যাটেন্ড করো, তাহলেই কিন্তু জিকে থেকে বেশি প্রশ্ন তোমরা কমন পাবে। প্রিভিয়াস ইয়ার থেকে প্রচুর প্রশ্ন এসএসসি এমটিএস এর পরীক্ষায় আসে, আর এবারে তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রচুর প্রশ্ন কিন্তু সেখান থেকে আসবে। ঠিক আছে, আর আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, প্রত্যেকে অবশ্যই ফ্রি টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে যাও। এবং তোমরা যারা এসএসসি এমটিএস এর পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য একটা পেড গ্রুপ করে দিয়েছি, জিকের পেড গ্রুপ, যেটা সম্পর্কে তোমাদের বলে দিচ্ছি। জিকে পেড গ্রুপ, যে গ্রুপের মধ্যে পেয়ে যাবে 2023-24 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, আর 2020, 2021, 2022, 2023 সালের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর, স্ট্যাটিক জিকে, সাজেস্টিভ এমসিকিউ, এত কিছু তোমরা পেয়ে যাবে মাত্র 249 টাকার বিনিময়ে। এবং আমি তোমাদের গ্যারেন্টি সহকারে বলতে পারি, এই যে প্রশ্নোত্তর এখানে দেব, এর বাইরে তোমাদের এসএসসি এমটিএস এর প্রশ্ন থাকবে না বললেই চলে। 90% প্রশ্ন এখান থেকে থাকবে। তো অবশ্যই যদি জয়েন করতে চাও তোমরা, তাহলে আমাদের নাম্বার দেখতে পাচ্ছ 7001501393, এই নাম্বারে প্রত্যেকে হোয়াটসঅ্যাপ রয়েছে, প্রত্যেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আরও ডিটেলসে তোমাদের জানিয়ে দেওয়া হবে। চলে যাবো আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখব। নিম্নলিখিত কোন বছরে তপশিলি উপজাতিদের জন্য জাতীয় কমিশন একটি পৃথক কমিশন হিসাবে অস্তিত্ব আসে? তাহলে এই প্রশ্নটা কোথা থেকে দিয়েছে? এটা বলতে হবে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা পলিটি থেকে এই প্রশ্নটা দিয়েছে। ইন্ডিয়ান পলিটি থেকে প্রশ্নটা দিয়েছে। তো তপশিলি উপজাতি মানে শিডিউল ট্রাইবদের জন্য আলাদা করে একটা কমিশন তৈরি করছে ভারত কত সালে? শিডিউল ট্রাইবদের জন্য আগে এসসি এসটি এই দুটো মিলিয়ে একটাই কমিশন ছিল, কিন্তু শিডিউল ট্রাইবদের জন্য আলাদা করে একটা কমিশন করে দিচ্ছে, যেটা হচ্ছে কত সালে? 2004 সালে শিডিউল ট্রাইবদের জন্য আলাদা করে একটা কমিশন করা হচ্ছে। অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। আরেকটা যেটা প্রথম আগে যেটা ছিল ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল টাইপ, NCSC/ST, এটা আগে ছিল প্রথম। এটা গঠন করা হয়েছিল 1978 সালে। তারপর কি হচ্ছে? তারপর এই শিডিউল ট্রাইবদের জন্য 2004 সালে আলাদা করে একটা নতুন কমিশন গঠন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, কি আছে দেখব। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে অতি অবশ্যই লাইক করবে, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো প্রত্যেকে কিন্তু অবশ্যই শেয়ার করবে। 2 নম্বর প্রশ্ন, দ্রুকপা সেচি সিকিমে পালিত একটি উৎসব নিম্নলিখিত কোন ব্যক্তিত্বের সাথে যুক্ত? দ্রুকপা সেচি, এই উৎসবটা সিকিমে পালিত হয়, নিম্নলিখিত কোন ব্যক্তিত্বের সাথে এটা যুক্ত? দেখো, সিকিমে পালিত হওয়া দ্রুকপা সেচি একটা উৎসবের নাম। এই উৎসবটা ভগবান বুদ্ধের সঙ্গে যুক্ত। ভগবান বুদ্ধের সঙ্গে যুক্ত। ভগবান গৌতম বুদ্ধ তার জীবনীতে তিনি প্রথম যখন সারনাথে তার প্রথম যখন তিনি 5 জন শিষ্যকে শিক্ষাদান করছেন, সেই ঘটনাকে, সেই দিনটাকে স্মরণ করে দ্রুকপা সেচি নামে উৎসব পালন করা হয়ে থাকে গৌতম বুদ্ধের স্মরণার্থে। ঠিক আছে, তাহলে অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। চলো, আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক কাজ আমি এখানে দিয়ে দেবো। তোমরা প্রত্যেকে কমেন্ট করবে যে গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়, বা কোন গ্রামে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল। ঠিক আছে, বা জন্মস্থান বা কোন গ্রামে জন্ম হয়েছিল সেটা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে। এটাই হচ্ছে আজকের হোমওয়ার্ক। 3 নম্বর প্রশ্ন, নিচের কোন নদীর উৎপত্তি মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বরে? মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বরে নিম্নের কোন নদীটার উৎপত্তি লাভ করেছে? কারেক্ট আনসার ইজ দ্য, প্রত্যেকটা প্রশ্ন বলবো, দেখো 4-5 সেকেন্ড 6 সেকেন্ড সময় থাকবে, নিজেরাও একটু মাঝে মধ্যে চিন্তা ভাবনা করো কতগুলো, কারণ এত ক্লাস আমরা করছি। যারা নতুন এমটিএস এর পরীক্ষা দিচ্ছ বা যারা পুরনো দিচ্ছ, তারা তো আগের থেকেই প্রিপারেশন নিচ্ছ, 1-2 বছর আগের থেকে। ঠিক আছে, তাহলে তোমরা নিজেরা দেখো যে কতগুলো করে পারছো। তো এখানে ত্রম্বকেশ্বর, মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বরে উৎপত্তি লাভ করেছে গোদাবরী রিভার। ঠিক আছে, এই গোদাবরী নদী হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। ঠিক আছে, তাহলে অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। এখন প্রশ্ন হচ্ছে, এই যে কৃষ্ণ নয়, এটা হচ্ছে কৃষ্ণা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, কেউ বলতে পারবে? কারেক্ট আনসার হবে কৃষ্ণা নদী মহাবালেশ্বর থেকে
উৎপত্তি লাভ করেছে? পশ্চিম ঘাটের মহাবালেশ্বর থেকে উৎপত্তি লাভ করেছে। এই যে দামোদর কোথা থেকে উৎপত্তি লাভ করেছে বলতে পারবে? দামোদর হচ্ছে ছটনাগপুর মালভূমি থেকে দামোদর উৎপত্তি লাভ করেছে। তারপর মহানদীর উৎপত্তি লাভ করেছে ছত্তিশগড়ের ঠিক মনে পড়ছে না জায়গাটা, ছত্তিশগড়ের দণ্ডকারণ্য বলে একটা জায়গা আছে, হ্যাঁ ঠিক, দণ্ডকারণ্য বলে একটা জায়গা আছে, সেই দণ্ডকারণ্য থেকে উৎপত্তি লাভ করেছে। মহানদী নদীটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ হীরাকুদ বাঁধ এই মহানদী নদীতে অবস্থিত। চলো 4 নম্বর প্রশ্নে চলে যাব। ভারতীয় রিজার্ভ ব্যাংকও 1947 সালে এপ্রিল পর্যন্ত ড্যাশ কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করেছিল। দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংক তো ভারতের সেন্ট্রাল ব্যাংক বা ভারতের কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু এটা অন্য দেশেরও কেন্দ্রীয় ব্যাংক ছিল। সেটা হচ্ছে 1947 সাল পর্যন্ত বার্মা বা মায়ানমারের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক সম্পর্কে ডিটেলসে বহুবার বলেছি, আরেকবার বলে দিচ্ছি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল 1935 সালে। এর হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাই শহরে, যার এটা হচ্ছে জাতীয়করণ করা হয়েছিল 1949 সালে। বর্তমানে গভর্নর আছেন শক্তিকান্ত দাস। প্রথম গভর্নর যদি বলা হয়, ফার্স্ট গভর্নর, তখন হবে অসবর্ন স্মিথ। কি নাম? অসবর্ন স্মিথ। আর যদি প্রথম ভারতীয় গভর্নর বলা হয় তখন হবে কি? সি.ডি. দেশমুখ। এই কয়েকটা জিনিস তোমাকে আরবিআই থেকে মনে রাখতে হবে। নেক্সট 5 নম্বর প্রশ্নে চলে যাব। কি আছে দেখো 5 নম্বর, প্রাচীন বন্দর সপারা নিচের কোন রাজ্যে অবস্থিত? সপারা বন্দরের নাম অবশ্য অনেকেই শুনেছ, তো সেই সপারা নিচের কোন রাজ্যে অবস্থিত? তোমরা যদি নালা সপারা বলে একটা জায়গা আছে, নালা সপারা, এই নালা সপারা জায়গাটা যদি তোমরা জানো তাহলে এই উত্তরটা সহজে করতে পারবে। মুম্বাই শহরেই একটা জায়গা আছে যে জায়গাটার নাম হচ্ছে নালা সপারা। ঠিক আছে, এই নালা সপারা জায়গাটাই হচ্ছে সপারা বন্দরে গড়ে উঠেছে। সমুদ্র তীরবর্তী মুম্বাই শহরের একটা জায়গার নাম হচ্ছে নালা সপারা। এই সপারা বন্দর, যেটা প্রাচীন বন্দর ছিল সপারা বন্দর, সেখানেই এই নালা সপারা গড়ে উঠেছে। ঠিক আছে, তাহলে মহারাষ্ট্র ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মহারাষ্ট্র। 6 নম্বর হচ্ছে, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের দশকীয় বৃদ্ধির হার ছিল প্রায় কত? অর্থাৎ জনগণনা 2001 সালের পর 2011 সাল কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? কারেক্ট আনসার হবে 17.7%। এখানে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, অপশন 3, 17.। এখন প্রশ্ন থাকে যে সবচেয়ে বেশি জনসংখ্যা কোথায়? উত্তরপ্রদেশ। সবচেয়ে কম জনসংখ্যা কোথায়? সবচেয়ে কম জনসংখ্যা হচ্ছে সিকিম। জনঘনত্ব সবচেয়ে বেশি কোথায়? বিহার। জনঘনত্ব সবচেয়ে কম কোথায়? অরুণাচল প্রদেশ। ঠিক আছে, শিক্ষার হার সবচেয়ে বেশি কোথায়? কেরালা। মহিলা শিক্ষার হার সবচেয়ে বেশি কোথায়? কেরালা। শিক্ষার হার সবচেয়ে কম কোথায়? বিহার। মহিলা শিক্ষার হার সবচেয়ে কম কোথায়? রাজস্থান। সেক্স রেশিও সবচেয়ে বেশি কোথায়? কেরালা। সেক্স রেশিও সবচেয়ে কম কোথায়? রাজস্থান। ঠিক আছে, এগুলো জানতে হবে, এগুলো ইম্পর্টেন্ট। 7 নম্বর দেখো, I.M. বিজয়ন, যিনি 2020 সালের জুনে পদ্মশ্রী পুরস্কারের জন্য সুপারিশ করা হয়েছিল, তিনি ড্যাশের একজন পেশাদার খেলোয়াড়। I.M. বিজয়ন কোন খেলার সঙ্গে যুক্ত বলতে হবে? I.M. বিজয়ন কোন খেলার সঙ্গে? I.M. বিজয়ন একজন ফুটবল প্লেয়ার, একজন ভারতীয় ফুটবল প্লেয়ার। তিনি ভারতের প্রায় অনেকগুলো ক্লাবের হয়ে খেলেছেন। ইস্ট বেঙ্গল ক্লাব, মোহনবাগান ক্লাব, আর বাকি এছাড়াও অন্যান্য সমস্ত প্রায় ক্লাবগুলোর জন্য খেলেছেন। I.M. বিজয়ন ফুটবল প্লেয়ারের একজন ফুটবল প্লেয়ারের নাম। নিচের কোনটি অক্সফোর্ড অভিধানের 2018 সালের হিন্দি শব্দ? তো অক্সফোর্ড ডিকশনারি 2018 সালের কি শব্দ ছিল বা ওয়ার্ড অফ দ্য ইয়ার কি ছিল সেটা আমাদের জানার দরকার নেই, তাও তোমাদের বলে দিচ্ছি, তখন ছিল নারী শক্তি। এখন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে অক্সফোর্ড ডিকশনারি ওয়ার্ড অফ দ্য ইয়ার 2023 কি? ওয়ার্ড অফ দ্য ইয়ার 2023 হচ্ছে রিজ। শব্দটার নাম হচ্ছে রিজ। ঠিক আছে, নেক্সট দেখবো 9। এই শব্দটা হচ্ছে ওয়ার্ড অফ দ্য ইয়ার অক্সফোর্ড ডিকশনারি 2023। 9 দেখো, টিম ক্রুক টেলর, যিনি 2020 সালের এপ্রিল মাসে যুক্তরাজ্যের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, ড্যাশের ক্ষেত্রে তার অবদানের জন্য পরিচিত। পুরনো প্রশ্ন, এখন আর দরকার নেই, তাও তোমাদের বলে দিচ্ছি, তিনি একজন অভিনেতা ছিলেন এবং টিম ক্রুক টেলর অভিনেতা ছিলেন, 2020 সালে আমেরিকাতে মারা গেছিলেন। 10 নম্বর হচ্ছে, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি নাগরিকদের জন্য জীবিকার পর্যাপ্ত উপায়ের অধিকার নিশ্চিত করতে রাজ্যকে নির্দেশ দেয়?
ভারতীয় সংবিধানের একটা আর্টিকেল আছে, যে আর্টিকেল প্রত্যেকটা রাজ্যকে নির্দেশ দিচ্ছে যে সেই রাজ্যের জনসাধারণের একটা জীবিকার মানে কি করতে হবে, পর্যাপ্ত উপায়ের অধিকার নিশ্চিত করতে হবে। এটা আর্টিকেল 39 বলছে। আর্টিকেল 39 প্রত্যেকটা রাজ্যকে নির্দেশ দেয় যে সেই রাজ্যের জনগণের জন্য মানে কি মানে উপার্জনের উপায় নিশ্চিত করতে হবে। এটা রাজ্যের কাজ, সেই রাজ্যের জনগণের জন্য। 11 হচ্ছে 2020 সালের জুনে নিম্নলিখিতগুলির মধ্যে কাকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফাইন্যান্স অ্যান্ড পলিসি NIPFP এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে? কারেক্ট আনসার হবে উর্জিত প্যাটেল। উর্জিত প্যাটেল হচ্ছেন ভারতের প্রাক্তন RBI গভর্নর। তো NIPFP এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছিল। বর্তমানে যদি প্রশ্ন আসে তোমাদের যে NIPFP বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফাইন্যান্স অ্যান্ড পলিসি এর বর্তমান চেয়ারম্যান কে আছেন, তো বর্তমানে উর্জিত প্যাটেল আছে। ঠিক আছে, দেখো 1930 সালে নিম্নলিখিত কোন স্থানে সি রাজাগোপালাচারী লবণ আইন ভঙ্গ করেছিলেন? এই যে 1930 সাল ভারতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ সাল। এই 1930 সালে শুরু হয়েছিল আইন অমান্য আন্দোলন বা সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। এই সময় লবণ আইন ভঙ্গ করার মাধ্যমে ব্রিটিশ সরকার একটা সল্ট ট্যাক্স জারি করেছিল, লবণ কর। সেই লবণ করকে মান্যতা না দেওয়ার জন্য, সেই লবণ করের বিরোধিতা করার জন্য, সেই লবণ আইনকে ভঙ্গ করার জন্য 12ই মার্চ 1930 ডান্ডি মার্চ শুরু হয়েছিল। সেটা 6 এপ্রিল পর্যন্ত চলেছিল। ঠিক আছে, তো সেই রকমই মহাত্মা গান্ধী সেটা শুরু করেছিলেন এবং মহাত্মা গান্ধীর কে ফলো করে কে করেছিলেন, সি রাজাগোপালাচারী। চক্রবর্তী রাজাগোপালাচারী ভেদারণ্যম বলে সাউথের দক্ষিণ ভারতের ভেদারণ্যম বলে একটা জায়গাতে তিনিও শুরু করেছিলেন এই আইন অমান্য আন্দোলন বা এই একটা মার্চ শুরু করেছিলেন। যেমন মহাত্মা গান্ধী ডান্ডি মার্চ শুরু করছেন 12ই মার্চ, তেমনি সি গোপালাচারী 13ই এপ্রিল একটা মার্চ শুরু করেছিলেন। সেই মার্চটার নাম হচ্ছে ভেদারণ্যম থেকে মার্চটা শুরু করেছিলেন। এখন প্রশ্ন থাকতেই পারে যে ডান্ডি মার্চ কবে শুরু হয়েছিল? 12ই মার্চ 1930। ডান্ডি মার্চ শেষ হয়েছিল কবে? 6 এপ্রিল 2023। ঠিক আছে, নেক্সট দেখবো 13। নিচের কোন সংক্ষিপ্ত রূপটি শহুরে উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার কর্মসূচিকে বোঝায়? এই যে কর্মসূচিগুলো আছে এর মধ্যে কোনটি শহুরে উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের কর্মসূচি? শহুরে উন্নয়ন বলতে আরবান ডেভেলপমেন্টের জন্য উজ্জ্বলা যোজনা, উদয় যোজনা, উজালা যোজনা, অমৃত যোজনা। কোনটা আরবান ডেভেলপমেন্টের জন্য চালু করা হয়েছে? অমৃত যোজনা। কারেক্ট আনসার কি হবে? অমৃত যোজনা আরবান ডেভেলপমেন্ট বা শহুরে উন্নয়নের জন্য চালু করা হয়। 14 দেখো, কোয়াশিওরকর রোগ শরীরের ড্যাশের গুরুতর অভাবের কারণে ঘটে। কোয়াশিওরকর রোগগুলোর নাম বলে দিচ্ছি, কোয়াশিওরকর, ম্যারাসমাস, এইসব যে রোগগুলো, এগুলো কিন্তু মানুষের শরীরে অপুষ্টি জনিত কারণে হয়ে থাকে, বাচ্চাদের হয়ে থাকে অপুষ্টিজনিত কারণে। এগুলো প্রোটিনের অভাবে সাধারণত হয়ে থাকে। প্রোটিনের অভাবে কোয়াশিওরকর, ম্যারাসমাস এই রোগগুলো হয়ে থাকে। নেক্সট দেখবো আমরা। আচ্ছা, হ্যাভলক দ্বীপ একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য কোথায় অবস্থিত? হ্যাভলক আইল্যান্ড, আশা করি তোমরা অনেকেই নামটা জানো। হ্যাভলক আইল্যান্ড কোথায় অবস্থিত? কারেক্ট আনসার হবে আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জে এই হ্যাভলক আইল্যান্ডটা অবস্থিত। ঠিক আছে, 16 নম্বর প্রশ্ন দেখব। কোন বছর 1800 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দে 30টি ঋগ্বেদের পাণ্ডুলিপি ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছিল? 1800 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দে, মানে আজ থেকে প্রায় 3500 থেকে 3800 বছর আগে যে ঋগ্বেদগুলো লেখা হয়েছিল সেগুলো কত সালে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে? সালটা বলতে হবে কত সালে। তো দেখতে পাচ্ছ কেমন প্রশ্ন দিচ্ছে। সাল হয়ে যাবে এটা 2007 সালে। তো প্রিভিয়াস ইয়ার না করলে কিন্তু এই ধরনের প্রশ্ন খুঁজেও পাবে না কোথাও, কোনো রকমের বইয়ে কোথাও কোনো সিলেবাসে এই ধরনের প্রশ্ন নেই। তুমি যেই বই পড়ো না কেন, একমাত্র প্রিভিয়াস ইয়ারে এই প্রশ্ন আছে, আর কোথাও নেই। 17 নিচের কোন রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতার জন্য BCG ভ্যাকসিন দেওয়া হয়? BCG ভ্যাকসিন কোন রোগের প্রতিরোধের জন্য দেওয়া হয়?
বিসিজি হচ্ছে একমাত্র ভ্যাকসিন যেটা সেই রোগটা প্রতিরোধ করতে পারে। সেই রোগটা, যে রোগটা এখানে উত্তর হবে, সেই রোগটা প্রতিরোধ করার জন্য বিসিজি ছাড়া অন্য কোনো আর ভ্যাকসিন নেই। ঠিক আছে, সেই রোগের নাম হচ্ছে বলে দিচ্ছি, যক্ষা বা টিবি বা টিউবারকুলোসিস। যক্ষা বা টিবি বা টিউবারকুলোসিস রোগ হচ্ছে। এই বিসিজির পুরো নাম তোমাদের কিন্তু জানতে হবে, বেসিলাস। বিসিজির পুরো নামটা তোমাদের জেনে রাখতে হবে, বেসিলাস কালমেটে কালমেটে গুয়েরিন। বেসিলাস কালমেটে গুয়েরিন। এরা তিনজন বৈজ্ঞানিকের নাম যারা এই বিসিজি ভ্যাকসিন আবিষ্কার করেছিল 1921 সালে। প্রশ্ন থাকে যে বিসিজি ভ্যাকসিন কে আবিষ্কার করে, তো দেখবে কালমেটে গুয়েরিন অপশনটা বেশি থাকে, তো কালমেটে গুয়েরিন কারেক্ট আনসার। 1921 সালে বিসিজি আবিষ্কার করেছিল। নিচের কোনটি নোবেল গ্যাস নয়? আমরা কি জানি নোবেল গ্যাস কোনগুলো? নিয়ন, ক্রিপ্টন, আর্গন, জ্যানন, রেডন, এগুলো প্রত্যেকেই হচ্ছে নোবেল গ্যাস। আদর্শ গ্যাস কোনগুলো? যেমন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, একটা ভারী গ্যাস, এগুলো প্রত্যেকেই আদর্শ গ্যাস। আর আদর্শ গ্যাস বললে অক্সিজেন, নাইট্রোজেন এগুলো সব, আর নিয়ন, ক্রিপ্টন, আর্গন, জ্যানন, রেডন এগুলো সব নোবেল গ্যাস। তাহলে এখানে নোবেল গ্যাস কোনটা নয়? অক্সিজেন নোবেল গ্যাস নয়। ঠিক আছে, 19 নম্বর প্রশ্নে চলে যাব। নিকি পুনাচা একজন পেশাদার ড্যাশ খেলোয়াড়। কোন খেলার সঙ্গে নিকি পুনাচা যুক্ত? টেনিস খেলার সঙ্গে নিকি পুনাচা যুক্ত। তিনি ভারতীয় সিঙ্গেলে খেলেছেন, ডবল খেলেছেন, এখন বিশেষ কিছু মেডাল ফেডাল তিনি যদিও পাননি, তো তিনি টেনিস খেলার সঙ্গে যুক্ত, নামটা মনে রাখতে হবে। 20 নিচের কোনটি লালা লাজপত রায়ের লেখা নয়? এখানে দুরকম ভাবে মনে থাকবে। তোমার যদি লালা লাজপত রায়ের লেখাগুলোর নাম মনে আছে তো ভালো, যদি না মনে থাকে তাহলে অপশনগুলো দেখো। দ্য ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এই নামটার সঙ্গে আমরা কিন্তু অনেকেই পরিচিত। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটা কিন্তু আমাদের প্রত্যেকেই আমরা জানি যে এটা লিখেছেন আবুল কালাম আজাদ। কে লিখেছেন? আবুল কালাম, মৌলানা আবুল কালাম আজাদ এটা লিখেছেন। তাহলে কারেক্ট আনসার কি হবে? ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এটা কিন্তু লালা লাজপতের রায় এর লেখা নয়। বাকিগুলো যেগুলো আছে, দ্য স্টোরি অফ মাই ডিপার্টেশন, আনহ্যাপি ইন্ডিয়া, আরিয়া সমাজ, এগুলো সবই লালা লাজপত রায় লিখেছে। চলে যাব নেক্সট। দেখো, নিচের কোন ভিটামিনকে সায়ানোকোবালমিনও বলা হয়? সায়ানোকোবালমিন কোন ভিটামিনকে বলা হয়? সায়ানোকোবালমিন কোন ভিটামিনকে বলা হয়? দেখো, এখানে রাসায়নিক নামগুলো দেওয়া আছে। ভিটামিন B1, B1 এর রাসায়নিক নাম কি? ভিটামিন B1 এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন বা থিয়ামিন। আমি লিখলাম থিয়ামিন। ভিটামিন B1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। ভিটামিন B6 রয়েছে, ভিটামিন B6 এর নাম হচ্ছে পিরিডক্সিন। পিরিডক্সিন, ঠিক আছে, পিরিডক্সিন। ভিটামিন B3 এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। তাহলে কে পড়ে থাকলো? ভিটামিন B12। ভিটামিন B12 এর নাম হচ্ছে সায়ানোকোবালমিন। তাহলে অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার, ভিটামিন B12 কারেক্ট আনসার। আরেকটা আছে, তোমাদের হোমওয়ার্ক দেবো যে ভিটামিন B2, ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি? তোমরা কমেন্টে জানার করতে হবে ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি। নেক্সট চলে যাবো 22। দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কে নীতি আয়োগের চেয়ারম্যান? নিম্নলিখিতের মধ্যে কে নীতি আয়োগের চেয়ারম্যান? নীতি কথার অর্থ কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ভারতের 1950 সালে ভারতের প্ল্যানিং কমিশন প্রতিষ্ঠা হয়েছিল। প্ল্যানিং কমিশন বা যোজনা কমিশন, ঠিক আছে। সেই প্ল্যানিং কমিশন বা যোজনা কমিশনকে ভেঙে দিয়ে 2015 সালের 1 জানুয়ারি কি তৈরি হলো? নীতি আয়োগ। সেই নীতি আয়োগের চেয়ারম্যান সবসময় কে থাকবেন? নরেন্দ্র মোদী। যিনি সবসময় তিনি থাকবেন না, তিনি যতদিন প্রধানমন্ত্রী থাকবেন ততদিন নীতি আয়োগের প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী হবেন তিনি কিন্তু চেয়ারম্যান থাকবেন, ঠিক আছে। আর যদি বলা হয় বর্তমানে ভাইস চেয়ারম্যান কে আছেন? বর্তমানে ভাইস চেয়ারম্যান হচ্ছেন সুমন বেরি। সুমন বেরি হচ্ছেন ভাইস চেয়ারম্যান। আর যদি বলা হয় সিইও কে আছে বর্তমানে, তো BVR সুব্রমণিয়ম হচ্ছেন বর্তমানে নীতি আয়োগের সিইও। 23 দেখো,
HVJ পাইপলাইনে ভি অক্ষরটি কি বোঝায় যা ভারতের প্রথম আন্তঃরাজ্য আভ্যন্তরীণ প্রাকৃতিক গ্যাস পাইপলাইন? গেল, গ্যাস অথরিটি ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, এই গেল 1986 সালে ভারতের প্রথম এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাইপলাইনের মাধ্যমে গ্যাস পাঠানোর ব্যবস্থা করেছিল। তো সেটাই ছিল ভারতের প্রথম গ্যাস পাইপলাইন, যেটা হচ্ছে বিজয়পুর, এটা ছিল তোমার হাজিরা। H ফর হাজিরা, V ফর বিজয়পুর, J ফর জগদীশপুর। হাজিরা, বিজয়পুর, জগদীশপুর। হাজিরা, বিজয়পুর, জগদীশপুর। HVJ অর্থাৎ বি কথার অর্থ কি? বিজয়পুর। এটা উত্তরপ্রদেশে গ্যাস পাইপলাইন গ্যাস সরবরাহ করার জন্য গেল প্রথম 1986 সালে এটা চালু করেছে। HVJ, তাহলে কি উত্তর হলো? বিজয়পুর। 24 নম্বর প্রশ্ন আছে, দেখো, নিম্নলিখিত শিখ আধ্যাত্মিক গুরুদের মধ্যে কে জাহাঙ্গীরের বিদ্রোহী পুত্র খুসরোকে সাহায্য করেছিলেন বলে জানা যায়? দেখো, জাহাঙ্গীরকে কে হত্যা করেছিল জানা আছে? সরি, অর্জুন দেবকে, গুরু অর্জুন দেবকে হত্যা করেছিল একজন মোগল শাসক যার নাম হচ্ছে জাহাঙ্গীর। এই জাহাঙ্গীর গুরু অর্জুন দেবকে হত্যা করেছিল। আর গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিল কে? ঔরঙ্গজেব। তো দুজন এই মোগল শাসক দুজন গুরুদেবকে হত্যা করেছিলেন। এক হচ্ছে গুরু অর্জুন দেব, আর এক হচ্ছেন গুরু তেগ বাহাদুর। তাহলে অর্জুন দেবকে হত্যা করেছিল জাহাঙ্গীর, কারণটা হচ্ছে জাহাঙ্গীরের যে বিদ্রোহী পুত্র ছিল খুসরো, সেই বিদ্রোহ পুত্রকে সাপোর্ট করার জন্য হত্যা করেছিল। তাহলে গুরু অর্জুন দেব। ঠিক আছে, নেক্সট দেখব 25। খনিজ কার্নোটাইট ড্যাশের একটি গুরুত্বপূর্ণ উৎস। কার্নোটাইটের মধ্যে কি পাওয়া যায়? কিসের একটা বৃহত্তম উৎস হচ্ছে কার্নোটাইট? কারেক্ট আনসার হবে ইউরেনিয়াম। ইউরেনিয়ামের একটা গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে কার্নোটাইট। তো 25টা প্রশ্ন শেষ হয়ে গেল। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, যত বেশি পারো প্লিজ তোমরা কিন্তু শেয়ার করো, প্রত্যেকেই লাইক করো প্লিজ, বলছি শেয়ারটা বেশি করবে, কারণ ভিউজ কমে যাচ্ছে দিন দিন। শেয়ার করতেই হবে, শেয়ার না করলে কিন্তু মোটিভেশন পাচ্ছি না ক্লাস করার জন্য। এত পরিশ্রম করে ক্লাস করাচ্ছি তোমাদের, কিন্তু ভিউজ হচ্ছে না। তো বেশি বেশি করে শেয়ার করো, নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করো। আমাদের যদি ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকো তাহলে অবশ্যই ফ্রি টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে যাও। প্রত্যেকে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রামে জয়েন করে যাও। আর এই পেড ব্যাচটা যদি পেড PDF গ্রুপটা যদি জয়েন করতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার যোগাযোগ করো, প্রসেস বলে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো।